তো ভিসকোসিটি বাংলাতে আমরা বলি হচ্ছে সান্দ্রতা। এটা স্পেশালি লিকুইডের একটা ধর্ম। ঠিক আছে, স্পেশালি লিকুইডের একটা ধর্ম, যে ধর্মের কারণে লিকুইড আসলে ফ্লো করতে গিয়ে তার বিভিন্ন সারফেসে গতিবেগের তারতম্য হয়, সেটাই হচ্ছে তার সান্দ্রতা। বুঝাই বলবো, আমরা শুরু করি, তারপরে দেখি যে আমরা আসলে কি বুঝছি এখানে। বলছি, whenever a liquid flows through a horizontal surface, the velocities of different layers of the liquid parallel to the fixed surface are different. তাহলে যদি বলছে যে লিকুইড যদি হরাইজন্টাল সারফেস দিয়ে যায়, তাহলে ভ্যালোসিটিস অফ দ্য ডিফারেন্ট লেয়ার, ভিন্ন ভিন্ন লেয়ারের ভ্যালোসিটি টু দ্য লিকুইড প্যারালাল টু দ্য ফিক্সড সারফেস, একটা সারফেসের সাপেক্ষে প্যারালাল লাইনগুলোর মধ্যে তারা হচ্ছে ডিফারেন্ট হয়, ভিন্ন ভিন্ন হয়। অ্যান্ড ইনক্রিজ উইথ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ফিক্সড সারফেস, এবং এই সারফেস থেকে যত দূরে যায় তত তার ভ্যালোসিটি বাড়তে থাকে। আমরা বলছিলাম তোমাদের একটা কথা, স্ট্রিমলাইন মোশনে এক্সাম্পল দিতে গিয়ে, যে যদি স্ট্রিমলাইন হয় তাহলে একদম লোয়ার সারফেসে কোনো ভ্যালোসিটি থাকে না। লোয়ার সারফেসে যদি মনে করো যে শ্যাওলা থাকে বা অন্য কিছু থাকে, সেগুলো সেরকমই থেকে যায়, মুভ করে না। তো উপরের দিকে দেখা যায় যে অনেক ভ্যালোসিটিতে এটা সামনের দিকে আগায় যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে যত ডিস্টেন্স বাড়ে সারফেস থেকে, যত উপরের দিকে ওঠে ভ্যালোসিটি বেশি হতে থাকে। ধরে নিচ্ছি মাঝ বরাবর কোন এক জায়গায় যদি ভ্যালোসিটি ইউ হয়, ঠিক আছে, তাহলে উপরে হবে একটা লাইন উপরে হলে ইউ প্লাস ডিইউ, মানে ডি ক্ষুদ্র পরিমাণ বেড়ে যাবে। আর দাদার নিচে হলে সেটা হচ্ছে কি ইউ প্লাস ইউ মাইনাস ডিইউ, অর্থাৎ আরো কমবে, নিচের দিকে আরো কমবে। এভাবে কমতে কমতে একদম যে সারফেসের ঘেঁষাঘেঁষি যে লাইনটা, যেটা আর কি সারফেস ঘেঁষাঘেঁষি যে লাইন, সেই লাইন বরাবর ভ্যালোসিটি অনেকটা জিরো থাকবে। ঠিক আছে, ভ্যালোসিটি জিরো থাকবে। তাহলে এই যে লিকুইডের যে ধর্ম, অর্থাৎ সে যখন একটা হরাইজন্টাল পাইপ দিয়ে বা সারফেস দিয়ে চলতে থাকে, তখন তার যে ভ্যালোসিটি যে তারতম্য ঘটে, হ্যাঁ, উপরের জিনিসটা সবার আগে আসে, সেইটাকেই আমরা বলতেছি হচ্ছে তোমার ভিসকোসিটি। তাহলে ইফ দ্য মোশন অফ দ্য লিকুইড ইজ স্ট্রিমলাইন, আমি যেটা কথা তখন বললাম, the layer of the liquid in contact with the fixed surface is stationary. ফিক্সড সারফেসের কন্টাক্টে যে লেয়ারটা থাকে তার ভ্যালোসিটি থাকে স্টেশনারি অথবা জিরো, অনেক সময় বলা যায়। The velocity of any layer increases with the distance from the fixed layer. If any two layers are considered, the upper layer tends to accelerate the motion of the lower layer and the lower layer tends to retard the motion of the upper layer. বলছে পাশাপাশি আমরা যদি দুইটা লেয়ার কনসিডার করি, এইটা এবং এইটা মনে করো কথার কথা, তাহলে এমন মনে হবে যে আপার লেয়ারটা নিচের লেয়ারের ভ্যালোসিটিকে বাড়ানোর চেষ্টা করতেছে, অ্যাক্সিলারেট করার চেষ্টা করতেছে। অপরপক্ষে লোয়ার লেয়ারটা আপার লেয়ারের ভ্যালোসিটিকে কমানোর চেষ্টা করছে, যেহেতু তার ভ্যালোসিটি কম, এটা মনে হবে। ঠিক আছে, two layers are considered, the upper layer tends to accelerate the motion of the lower layer and the lower layers tends to retard the motion of the upper layer. The two layers together tends to destroy their relative motion. রিলেটিভ মোশন তো থাকবে, যেহেতু লেয়ারের মধ্যবর্তী
ভেলোসিটি পার্থক্য আছে, তাই না? ভেলোসিটি পার্থক্য থাকলে তাদের মধ্যে একটা রিলেটিভ মোশন থাকে, এবং তারা সেটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করবে, তাই বলতেছে। As if there is a backward dragging tunnel force, ঠিক আছে? এই যে ব্যাকওয়ার্ড ড্রাগিং টানেল ফোর্স, অর্থাৎ যেটা আর কি তোমাকে এই সারফেসের সাথে আটকে রাখতে যাচ্ছে, সেই ফোর্সের কথা বলছে। আচ্ছা, একটু রিলেটিভ মোশন যেটা, সেটার কথা একটু বলি। রিলেটিভ মোশন হচ্ছে, মনে করো তোমরা দুইজন পাশাপাশি চলতেছ, তুমি একজন, তোমার বন্ধু একজন, ঠিক আছে? একই বেগে হাঁটতেছো মনে করো পাশাপাশি, সামনের দিকে যাচ্ছ দুজনে, হ্যাঁ? তাহলে যদি দুইজনের বেগ সেম হয়, মনে করো সেও তোমার 2 কিলোমিটার/আওয়ার বা 5 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, তুমি ওই বেগে যাচ্ছে, তাহলে তোমরা একে অপরের সাপেক্ষে হচ্ছে অলওয়েজ কি, একে অপরের সাপেক্ষে অলওয়েজ হচ্ছে স্থির, কনস্ট্যান্ট, তোমাদের ভ্যালোসিটি হচ্ছে কনস্ট্যান্ট। এটাই রিলেটিভ মোশন। কিন্তু যদি এমন হয় যে একজনের বেগ বেশি, একজনের খুব বেগ কম, অর্থাৎ মনে করো একজন আরেকজনকে কি করছো, ধাওয়া করছো, ঠিক আছে? একজনের বেগ মনে করো 5.5 কিলোমিটার/আওয়ার, আর একজন হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। তাহলে 1 ঘন্টা পরে দেখা যাবে যে সে হাফ কিলোমিটার বেশি চলে গেছে আর কি, হ্যাঁ, এরকম। তাহলে সেক্ষেত্রে তোমার আর ওর মধ্যে পার্থক্য হচ্ছে কেবলমাত্র হাফ কিলোমিটার/আওয়ার, 1 ঘন্টায়, ঠিক আছে? 1 ঘন্টায় হাফ কিলোমিটার, বা এরকম, এটা আর কি, ঠিক আছে? তাহলে এইটাও রিলেটিভ মোশন, 1 ঘন্টায় যে হাফ কিলোমিটার, সেটা। তাহলে যেহেতু এখানে দুইটা লেয়ারের মধ্যে ভ্যালোসিটির একটা পার্থক্য আছে, সেহেতু তাদের মধ্যে একটা কি থাকবে, তোমার রিলেটিভ মোশন থাকবে। যেহেতু আমরা বলছি যে উপরেরটার ভ্যালোসিটি বেশি হবে এবং নিচেরটার ভ্যালোসিটি কম হবে, এই জন্য এটার মধ্যে রিলেটিভ মোশন থাকবে। বাট তারা চাবে, অলওয়েজ চেষ্টা করবে দুইটা লেয়ারই রিলেটিভ মোশন যেন না থাকে। অর্থাৎ নিচের লেয়ারটা চাবে যে উপরের লেয়ারটা তার ভ্যালোসিটিতে চলুক, উপরের লেয়ারটা চাবে যে নিচের লেয়ারটা তার ভ্যালোসিটিতে চলুক, অর্থাৎ তাদের মধ্যে যেন কোনো রিলেটিভ মোশন না থাকে, সেই চেষ্টা করতে হয় অলওয়েজ, সেটা বুঝি। An external force is required to overcome the backward dragging and to maintain relative velocity between the different layer of the liquid. তাহলে আমরা যে বললাম যে ওই there is a backward dragging tangential force, অর্থাৎ যে ফোর্সটার কারণে এটা অলওয়েজ কি নিচের দিকে ভ্যালোসিটিতে কমে যায়। এখন যদি কনস্ট্যান্টলি তোমার কেউ পিছনের দিকে টানতেই থাকে, ঠিক আছে? তুমি সামনের দিকে দৌড়াতে যাচ্ছ, কনস্ট্যান্টলি তোমাকে কেউ পিছনের দিকে টানতেই আছে, টানতেই আছে, টানতেই আছে। তাহলে এইটা যদি কনস্ট্যান্টলি হতে থাকে, তাহলে তো ভ্যালোসিটি এক সময় কমে যাবে, জিরো হয়ে যাবে ন্যাচারালি, তাই না? তো এই কনস্ট্যান্টলি টানটাকে ওভারকাম করার জন্য একটা এক্সটার্নাল ফোর্স লাগবে, যে ফোর্সটা তোমার ওই টানটাকে উপেক্ষা করে তোমার ভ্যালোসিটিটাকে যেমন ছিল ঠিক তেমনই রেখে দিবে অলওয়েজ, ঠিক আছে? এই ভ্যালোসিটিটাকে, এই এক্সটার্নাল ফোর্সটাকে, মানে যে এই ভ্যালোসিটিটা বজায় রাখে, অর্থাৎ যার কারণে একটা লিকুইডের বিভিন্ন লেয়ারের ভ্যালোসিটি ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে? এবং যার কারণে লিকুইডটা হরাইজন্টাল সারফেস থাকার সময় ফ্লো করতে থাকে, মুভ করে, সেটাকেই আমরা বলতেছি হচ্ছে তোমার viscosity। তাহলে সেটাই বলছে, this property by virtue of which a liquid oppose the relative motion between the different layers called viscosity or internal friction। তো এটা হচ্ছে ডেফিনিশন, ঠিক আছে? এখানে এটা হচ্ছে this, so this property by virtue of which, মানে যে প্রপার্টির গুণে, ভার্চু মানে তো গুণ, ডেফিনেটলি তোমরা জানো। সো আমরা বলছি দিস প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ, মানে যে প্রপার্টির গুণের কারণে
লিকুইড অপোজিট দ্য রিলেটিভ মোশন বিটুইন ডিফারেন্ট লেয়ার্স। লিকুইড কি করে, তাদের মধ্যবর্তী যে রিলেটিভ মোশন আছে, অর্থাৎ তোমার কি করে একজনের সাপেক্ষে আরেকজনের ভেলোসিটি একটু বেশি মনে হয়, যেটার কারণে কেউ কমাইতে চায় কেউ বাড়াতে চায়, সেই ধর্মটাকে অপোজ করে, বাধা দেয়, অর্থাৎ রিলেটিভ মোশনটা বজায় থাকবে অলওয়েজ বিটুইন দ্য ডিফারেন্ট লেয়ার ইজ কল্ড ভিসকোসিটি অর ইন্টারনাল ফ্রিকশন। ঠিক আছে, আই রিপিট এগেন, যে ধর্মের কারণে লিকুইডের মধ্যে যে রিলেটিভ মোশনটা আছে সেটাকে অপোজ করে, অর্থাৎ সেটা বজায় রাখার, মানে রিলেটিভ মোশনটা বজায় রাখার চেষ্টা করে। অপোজ, সমর্থন করা মানে কি, রিলেটিভ মোশনটাকে সাপোর্ট করে, অর্থাৎ আস্তে আস্তে সেটার মতো হয়ে যাওয়া, অর্থাৎ কমে যাওয়া বা বেড়ে যাওয়া। কিন্তু যেটাকে অপোজ করা মানে হচ্ছে সেটাকে কনস্ট্যান্ট রাখা। তাহলে এই ধর্মটাকে আমরা বলছি ভিসকোসিটি। জেনারেলি থিন লিকুইডস লাইক অ্যালকোহল, ওয়াটার, স্পিরিট, ইটিসি আর লেস ভিসকাস। অর্থাৎ কি বোঝা গেল, যেগুলো সহজে চলে যায়, ইজিলি মুভ করে, সেগুলোর ভিসকোসিটির মান কম। ঠিক আছে, হোয়ারাস থিক লিকুইড, যেগুলো ঘন, লাইক কোল্টার, কয়লার আলকাত্রা যেটা বলে আর কি, কোস্টার অয়েল, গ্লিসারিন, অথবা তোমরা বলতে পারো হানি, মধু আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে মোর ভিসকাস, অর্থাৎ এগুলো দেখা যায় যে কম্পারেটিভলি তোমার আস্তে আস্তে আসে, ভিসকাসিটি বেশি এদের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, ভিসকোসিটি বেশি হতে এরা কি করে, হ্যাঁ, তোমার যে লিকুইডের বিভিন্ন সারফেসের মধ্যে ভ্যালোসিটির তারতম্য কম, এবং তারা কম্পারেটিভলি আস্তে আস্তে আসে। ভিসকোসিটি যার কম সেটা বোঝা যায় যে থিন লিকুইড, অর্থাৎ হালকা লিকুইড, বা অন দ্য আদার হ্যান্ড অন্যভাবে বলা যায় যে তারা সহজে মুভমেন্ট করতে পারে। হ্যাঁ, তুমি খুব সহজে চিন্তা করো যে একটা বোতল থেকে যদি তুমি পানি ঢালো, সেটা যত সহজে পড়ে বা যত তাড়াতাড়ি পড়ে, ঠিক সেম বোতল থেকে যদি একটু মধু ঢালো, ঠিক আছে, সেটা কি সহজে পড়ে কিনা অত তাড়াতাড়ি? হ্যাঁ, বা গ্লিসারিন ঢালো, শীত তো চলে আসছে, শীতের সময় অনেকে গ্লিসারিন মাখে, তো সেক্ষেত্রে সেটা অত দ্রুত পড়ে কিনা? তাহলে যেটা দ্রুত পড়ে না, যে জিনিসটা দেরি করে পড়ে, যে জিনিসটাতে পড়তে গিয়ে বেশি বাধাপ্রাপ্ত হয়, তার মধ্যে ভিসকোসিটি ধর্মটা তত বেশি। আর যে জিনিসটা দ্রুত পড়ে, হ্যাঁ, তার মধ্যে বিভিন্ন লেয়ারের মধ্যে তাহলে কি বেশি, রিলেটিভ মোশন বেশি, তার অর্থাৎ ভিসকোসিটি বেশি, কারণ এই রিলেটিভ মোশনটাকে বাধা দেওয়ার কাজটাই হচ্ছে ভিসকোসিটি করে। ঠিক আছে, অর্থাৎ বেশি বাধা দিতে পারে না, এই জন্য কি বলতেছি আমরা, তার ভিসকোসিটি কম। এখন আমরা যে ভিসকোসিটি পড়লাম, এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দাঁড় করাইতে হবে, কারণ আমাদের তো ম্যাথমেটিক্সই করতে হবে, কনসেপচুয়াল জিনিস তো আমাদের আসলে খুব বেশি প্রয়োজন নাই। তো আমরা বলছি যে অ্যাকর্ডিং টু নিউটন দ্য ব্যাকওয়ার্ড টেনজেনশিয়াল ফোর্স এফ অন এনি লেয়ার্স ইজ ডিপেন্ড অন দিস, এরকম। তাহলে যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড টেনজেনশিয়াল ফোর্স, অর্থাৎ যেটার কারণে রিলেটিভ মোশন ক্রিয়েট হয়, অথবা যেটার কারণে দুইটা লেয়ারের মধ্যে ভেলোসিটির পার্থক্য ঘটে, ঠিক আছে, সেটা কিসের উপর ডিপেন্ড করে, ইজ প্রপোর্শনাল টু এ, অর্থাৎ এরিয়া অফ দ্য লেয়ার। মানে লেয়ারের এরিয়া যত বেশি হবে, টেনজেনশিয়াল ফোর্সটা তত বেশি হবে। এইটা আমরা একটু বুঝি। দেখো, আমরা বলছি যে তোমার মধুর কথা বললাম আমরা, ঠিক আছে, এটা মনে করো যে ছোট পাত্রে মধু আছে, সমান পরিমাণ মধু একটা বড় পাত্রে আছে। তাইলে তুমি যখন ঢালবা তখন কি, বড় পাত্র থেকে মধুটা কিন্তু তার সারফেস বেশি ইউজ করাতে আরো আস্তে আস্তে পড়বে আর কি। ঠিক আছে, যদি মধুর পরিমাণ সমান হয় আর কি, আমি তোমার একটু বুঝাই বলি। মনে করে এরকম একটা বোতল আছে, ঠিক আছে, এখান থেকে তুমি মধু ঢালতেছো, মনে করো এতটুকু ছিল টোটাল, এর বাঁকা হয়ে এভাবে আস্তে আস্তে পড়তেছে।
এখন পাত্রটা যদি আরো বড় হয় এবং সেম পরিমাণ মধুই থাকে, আই রিপিট সেম পরিমাণ, ঠিক আছে, পরিমাণটা সেম, তাহলে দেখা যাবে যে এরকম বেশি পরিমাণ রাস্তা অতিক্রম করে থাকে, যেটা হচ্ছে বেশি সারফেসে লাগতেছে, তাতে করে তার ভেলোসিটি আর একটু কমতেছে, ঠিক আছে, এবং কি তাহলে ওই যে ব্যাকওয়ার্ড টেনজেনশিয়াল ফোর্স যেটা সেটা বাড়তেছে, তাহলে ইজ প্রপোর্শনাল টু এ এরিয়া এবং ইজ অলসো প্রপোর্শনাল টু ডিইউ বাই ডিএক্স। ডিইউ বাই ডিএক্স কে আমরা বলতেছি ভেলোসিটি গ্রেডিয়েন্ট এট দ্য লেয়ার, অর্থাৎ আমরা এই যে তোমার পার্টিকুলার একটা লেয়ারের ভেলোসিটি যদি ওয়াই বলি, ইউ বলি সরি, এবং এই বরাবর ডিস্টেন্সটাকে যদি আমরা এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স বলি, ঠিক আছে, তাহলে ডিইউ বাই ডিএক্স মানে এক্স অক্ষ বরাবর তার ভেলোসিটির গ্রেডিয়েন্ট অথবা অ্যাক্সিলারেশন তো টাইম দিয়ে ভাগ করলে এটাকে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলে, অর্থাৎ ডিস্টেন্সের সাথে তার ভেলোসিটির যে পরিবর্তন সেটা, তো সেটার প্রপোর্শনাল এটা তোমার ব্যাকওয়ার্ড ফোর্সটা। তাহলে দুইটাকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা তখন পাচ্ছি যে এফ ইজ প্রপোর্শনাল টু এ ডিইউ বাই ডিএক্স। উপরে দুইটা রিলেশন একত্রে করলে আমরা এরকম পাচ্ছি যে এ ডিইউ বাই ডিএক্স। এখন আমরা ফাইনালি রিলেশনে চলে আসলে আমরা বলতেছি যে therefore f is equal to minus eta a du by dx, যেখানে এই ইটাকে আমরা বলছি কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি অফ দ্য লিকুইড, ঠিক আছে, ডিউ বাই ডিএক্স কে তো প্রথম থেকেই বলতেছি যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট চেঞ্জ দ্য ভেলোসিটি উইথ ডিস্টেন্স, সময় দূরত্বের সাপেক্ষে ভেলোসিটি পরিবর্তন দেখায়। আর দ্য নেগেটিভ সাইন, এই যে এখানে একটা নেগেটিভ সাইন আছে, নেগেটিভ সাইন শোজ দ্যাট দ্য ফোর্স ইজ অ্যাক্টিং অপোজিট টু দ্য ডিরেকশন অফ ভেলোসিটি, ভেলোসিটির যে ডিরেকশন তার অপোজিট দিকে। এখন প্রপোর্শনাল এক কথা আর ডিরেকশন অপোজিট দিকে আরেক কথা, তাই না? প্রপোর্শনালের জন্য তো আমরা প্রপোর্শনাল আকারে লিখছি, পাশাপাশি লিখছি, কিন্তু যদি তোমার অপোজিট দিকে প্রপোর্শনাল হয় তাহলে তো মাইনাস লিখতেই হবে, অর্থাৎ একজন সামনের দিকে আগাইতে যাচ্ছে সমান বলে একজন পিছনের দিকে টানতেছে, তাই না? যে যত বেশি সামনের দিকে আগাইতে যাচ্ছে তত বেশি পিছনের দিকে আগাচ্ছে, টানতেছে, তাহলে এটা প্রপোর্শনাল হতে পারে কিন্তু একটা আরেকটার সাপেক্ষে নেগেটিভ। তাহলে এই রিলেশনটা পাইলাম। এখন বলতেছে আমরা যথারীতি যেভাবে ওই এফ ইজ ইকুয়াল টু এম এ ফর্মুলাতে এম ইজ ইকুয়াল টু 1 এ ইজ ইকুয়াল টু 1 এরকম বলছি, সেরকম বলবো না। আমরা বলছি এ ইজ ইকুয়াল টু যদি 1 হয়, ডিইউ বাই ডিএক্স ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে ইটা ইজ ইকুয়াল টু হবে এফ মাইনাস এফ, অথবা এফ ইজ ইকুয়াল টু হবে মাইনাস ইটা। তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে এরিয়া এবং এটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি যেটা তাকে ডিফাইন করছি এরকম যে দিস ইজ দ্য ট্যানজেনশিয়াল ফোর্স রিকোয়ার্ড টু মেইনটেইন ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ডিইউ বাই ডিএক্স হচ্ছে 1, তো ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট বিটুইন টু লেয়ার্স অফ এরিয়া 1 ইউনিট ইচ। তাহলে এরিয়াও যদি 1 হয় তাহলে দুইটা লেয়ারের এরিয়া যদি 1 ইউনিট হয় এবং তাদের মধ্যবর্তী ভেলোসিটি গ্রেডিয়েন্ট যদি 1 হয় বা ইউনিট হয়, তাহলে যে ফোর্সটা, যে ট্যানজেনশিয়াল ফোর্সটা তাদের মধ্যবর্তী ওই ভেলোসিটি গ্রেডিয়েন্টকে মেনটেন করে তাকেই বলে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, ঠিক আছে, বা ইটা। তাহলে এটার একক কি হবে, এ যদি 1 স্কয়ার সেন্টিমিটার হয়, আমরা সেন্টিমিটারে বলছি অর্থাৎ সিজিএস ইউনিটে বলছি, ঠিক আছে, সিজিএস ইউনিটে বলছি। তাহলে এটা যদি 1 স্কয়ার সেন্টিমিটার হয় এবং ডিইউ বাই ডিএক্স, ডিইউ তো হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড আর ডিএক্স হচ্ছে 1 সেন্টিমিটার, দ্যাট ইজ এটা হচ্ছে তোমার কি হবে, সেন্টিমিটার সেন্টিমিটার চলে যাবে, শুধু পার সেকেন্ড থাকবে, ঠিক আছে। তাহলে এটা যদি এটা হয় তাহলে, এবং এফ যদি 1 ডাইন হয়, আমরা জানি যে তোমার
বলের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা ইটা সমান পাচ্ছি এরকম, ইটা ইজ ইকুয়াল টু এফ বাই এ ডিউ ডিএক্স এরকম। অর্থাৎ আমরা সব ইউনিট গুলো যদি বসাইতাম এখানে, তাহলে এরকম পাইতাম যে ডাইন ডিভাইডেড বাই স্কোয়ার সেন্টিমিটার ইন্টু পার সেকেন্ড, ঠিক আছে? এরকম। তো এইটার সম্মিলিত একটা নাম আমরা দিচ্ছি, সেটাকে আমরা বলছি পয়েজ। এটাকে আমরা বলছি হচ্ছে পয়েজ, পিওআইএসি। এটা সিজিএস একক কিন্তু, আই রিপিট। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি যে দেখি ওয়ান পয়েজ কি জিনিস, ঠিক আছে? তাহলে তখন আমরা বলবো যে the coefficient of viscosity of a liquid is 1 poise যদি কি হয় if a force of 1 dyne is required to maintain the velocity gradient of 1 unit or বলা যায় 1 square centimeter between two layers of 1 unit between two layers of 1 square centimeter each। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই 1 poise এর ডেফিনিশন। আমরা একটা নতুন এককে এখানে আমরা ডিফাইন করছি, ডিডিউস করছি। তাহলে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি এর ইউনিট কিন্তু হচ্ছে পয়েজ, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা ডাইমেনশনে ফলাইতে চাই, মাত্রাতে, তাহলে আমাদের এই বলের মাত্রা আমরা কি জানি, ml টি টু দি পাওয়ার -2। এরিয়ার মাত্রা জানি এল স্কয়ার, এবং ডিউ বাই ডিএক্স কেটে সেটে থাকতেছে শুধু পার টাইম, দ্যাট ইজ পার টি টু দি পাওয়ার -1। তাহলে তোমার কি থাকলেও সব কেটে সেটে এরকম এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে তোমার কি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির ডাইমেনশন। এখন তুমি যদি এসআই ইউনিটে বলো, অর্থাৎ এমকে সিস্টেমে বলো, এমকে সিস্টেম হলে কি হতো, এখানে নিউটন হতো, এখানে মিটার স্কয়ার পার সেকেন্ড। তাহলে বেসিক্যালি এটা হতো তোমার এই পার সেকেন্ডে উপরে গেলে সেকেন্ড হয়ে যেত, তো নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। এটা হলো তোমার কি এসআই ইউনিট, স্ট্যান্ডার্ড সিস্টেম অফ ইউনিট, বা তোমার এমকে সিস্টেম যেটা মিটার কিলোগ্রাম সেকেন্ড যেটা। হ্যাঁ, এমকে সিস্টেম, এটার একক হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। তাহলে এই হলো আমাদের অল অ্যাবাউট ভিসকোসিটি। ভিসকোসিটি কারে বলে, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি কি, এবং তার একক কি, কিভাবে প্রকাশ করতে হয়, এভরিথিং। স্টোকস ল তোমরা এর আগেও পড়ছো, ইন্টারেও এই প্রমাণটা ছিল, যেটাকে ওই যে তোমার মাত্রা সমীকরণের সাহায্যে প্রমাণ বলতো, ডাইমেনশন দিয়ে প্রমাণ, যেটা সেই প্রমাণটা এখনো আছে, একই জিনিস। এবং এত ডিফিকাল্ট কিছু না, তবে হ্যাঁ স্টোকস ল দিয়ে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে থাকবে বলেই ধরে নিতে পারো। তো ম্যাথের জন্য এটা ভিভিআই একটা টপিক, ঠিক আছে? আসো যে স্টোকস ল কি বলতেছে, বলতেছে যে when a steel ball is left gently on the surface of a long vertical column of viscous liquid, মনে করো এরকম একটা কলাম দিয়ে, ভার্টিক্যাল কলাম বা পাইপ দিয়ে লিকুইড পড়তেছে, ঠিক আছে? লিকুইড নামতেছে, যে কোনো লিকুইড আর কি, মনে করে আলকাতরা, যেহেতু ভিসকাস লিকুইড বলতেছে এই জন্য মনে করো আলকাতরা, মানে আর একটু ওয়াটারের চাইতে বেশি ভিসকাস আর কি। এর মধ্যে দিয়ে তুমি একটা স্টিলের বল ছেড়ে দিলা উপর দিয়ে, স্টিলের বল, ঠিক আছে? তো এটা উপর থেকে আস্তে আস্তে ভিতরের দিকে লিকুইডের মধ্যে ঢুকে একসময় লিকুইডের যে বেগ, নর্মালি কিন্তু কি হওয়ার কথা, স্টিলের বল যেহেতু এটা বেশি ভারী, ঠিক আছে? পানির চাইতে, লিকুইডের চাইতে, যে কোনো লিকুইডের চাইতে বেশি ভারী যেহেতু এইটাকে কি করার কথা, এটা এই যে লিকুইডের সাথে ছাড়ছে এই লিকুইড কণার চাইতে অনেক দ্রুত নিচে পড়ে যাওয়ার কথা। এটা ছিল হচ্ছে নর্মাল ঘটনা। কিন্তু দেখা যাবে যে চারিদিকে লিকুইডের প্রেসারের কারণে সে এক সময়
ওই লিকুইডের ভেলোসিটিতে আস্তে আস্তে লিকুইড যে ভেলোসিটিতে বের হবে, লিকুইডের ভেলোসিটির সাথে সাথেই সে বের হচ্ছে। লিকুইডের ভেলোসিটি বেশি থাকলে বেশি বেগে বের হবে, কম থাকলে কম বেগে বের হবে, যেটাকে আমরা বলবো টার্মিনাল ভেলোসিটি, অর্থাৎ শেষ বেগ বা টার্মিনাল ভেলোসিটি, সেটা আমরা বলছি। আমরা এই টার্মিনাল ভেলোসিটি নিয়ে আরো অনেক কিছু কথা বলবো আস্তে ধীরে। আমরা একটু দেখি, আমরা বলছি যে when a small steel ball is left gently on the surface of a long vertical column of viscous liquid, the ball moves vertically downward. Initially the ball is accelerated due to gravity. তাহলে শুরুতে তার মধ্যে কিছুটা অ্যাক্সিলারেশন থাকে, ঠিক আছে। The motion of the ball is opposed by the viscosity of the liquid. তাহলে যে বলের যে অ্যাক্সিলারেশনটা বা মোশনটা, অ্যাক্সিলারেটেড মোশন, বাড়তি যে গতিবেগ, ঠিক আছে, সেটা কোনটা দ্বারা বাধাপ্রাপ্ত হয়? ভিসকোসিটি অফ দ্য লিকুইড, লিকুইডের ভিসকোসিটি দ্বারা। কনসিকুয়েন্টলি the resultant force acting on the balls becomes zero, ঠিক আছে। resultant force acting on the ball becomes zero, যেহেতু এটা বাধাপ্রাপ্ত হয় তাহলে তার মধ্যে অ্যাক্সিলারেশনটা থাকে না তখন আর কি, ঠিক আছে। and it moves with a constant velocity and which is called terminal velocity v. তাহলে তখন সেটা একটা কনস্ট্যান্ট বেগে পড়তে থাকে, যেটাকে হচ্ছে আমরা টার্মিনাল ভেলোসিটি বলি, এবং সেটাকে আমরা বলছি ভি ভেলোসিটি আর কি। এখন এইটা আমার একটা খুব ইম্পর্টেন্ট বা মজাদার কোশ্চেন, আমি যে কোশ্চেনটা আসলে খুব পছন্দ করি, ঠিক আছে, যে কোশ্চেনটা আমার কাছে অত্যন্ত পছন্দনীয়, সেটা হচ্ছে ল্যান্ডিং বাই প্যারাশুট আর কি, ঠিক আছে। প্যারাশুটের যে ল্যান্ডিংটা থাকে সেইখানে এই টার্মিনাল ভেলোসিটি কনসেপ্টটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আর আমরা এটার একটা আগে ক্লিপ দেখবো, ভিডিও কোনো কিছু, যেখানে আসলে প্যারাশুট দিয়ে ল্যান্ডিং দেখাচ্ছে, তাহলে আমি আসলে এই জিনিসটা বুঝতে পারবো সহজেই, ইজিলি। আসলে এগুলো তো আসলে টিনেমাতে বেশি থাকে, আমাকে একটু ক্লিপ বুঝতে হবে। হোল্ড কর একটু। এই কি কথা বলো? আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছি যে এই যে যখন একদম ল্যান্ড করতেছে আর কি, ল্যান্ড করে আর কি, তোমরা আরো অনেক ক্লিপ হয়তো পাবা প্যারাশুটের। তো তখন যেন মনে হয় যে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে এটা পড়ে আর কি, মানে আস্তে ধীরে আর কি, একদম শেষের দিকে নিচের দিকে এই যে হাঁটতে হাঁটতে নেমে যাচ্ছে। কিন্তু যদি এমন হতো, এই যে এটা এটা খুব সুন্দর দেখাইছে, আমরা একটু আরেকটু দেখি, যেটা দেখাতে যাচ্ছি এটা আমি আরেকটু দেখি, এই লাস্টের অংশটা, দিস ওয়ান। আমরা দেখতেছি যে খুব আস্তে ধীরে কনস্ট্যান্ট ভেলোসিটিতে সে পড়তেছে, ঠিক আছে, মানে যাতে কি পা দিয়ে নামা যায়। কিন্তু ন্যাচারালি যদি আসলে অনেক উপর থেকে সে উইদাউট প্যারাশুট যদি পড়তো, তাহলে তো এইভাবে নামতে পারতো না সে, ঠিক আছে, ধাম করে পড়ে যেত আর কি। তার মধ্যে অনেক অ্যাক্সেলারেটেড বেগ থাকতো, কি থাকতো, অনেক
অ্যাক্সিলারেটেড বেগ থাকতো। অ্যাক্সিলারেটেড মানে হচ্ছে বেগ সময়ের সাথে বৃদ্ধি পেতে থাকতো, পেতে পেতে একদম মাটিতে আসার সময় একদম সর্বোচ্চ হতো। তাহলে তখন কিন্তু এই যে এখানে যেটা মনে হচ্ছে যে তোমার একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যে ব্যাপারটা, ঠিক আছে, সেটা কিন্তু তখন দেখা যেত না। এই যে এটা যেটা মনে হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে আস্তে আস্তে পড়ে মাটিতে গিয়ে হাঁটতে হাঁটতে পড়ে গেল এরকম আর কি, হ্যাঁ, এটা মনে হতো না কখনো আর কি। তাইলে এইখানে কিন্তু ওই স্কেপ ভেলোসিটির কনসেপ্টটা অ্যাপ্লিকেবল, সরি স্টোকস লটা অ্যাপ্লিকেবল, এবং হচ্ছে তোমার আমরা যেটাকে বলছি টার্মিনাল ভেলোসিটি, সেটা কিন্তু এখানে ক্লান্তি বেগ না? হ্যাঁ প্রান্ত বেগ আর কি, ঠিক আছে, এটা এটা এখানে অ্যাপ্লিকেবল। তোমরা আরো অনেক ভিডিও পাবা নিশ্চয়, তোমরা ওগুলো দেখবা। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আচ্ছা আমি ওই ক্লিপটা থেকে আরেকটু বলি। আমি যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ মনে করো এই অবস্থায় আছে, তাহলে এইখানে কিন্তু তোমার চারিদিকে কি আছে, বাতাস আছে ন্যাচারালি, চারিদিকে বাতাস আছে, এবং বাতাসের ধর্ম, বাতাস কিন্তু ফ্লুইড আর কি। আমরা কিন্তু শুরুতে তোমাদের বলছি কিনা জানি না, যাই হোক আমরা আলোচনা করছি ফ্লুইড ডিনামিক্স। তো ফ্লুইড বলতে আমরা বলতেছি হচ্ছে লিকুইড প্লাস গ্যাস, ঠিক আছে, দুইটা মিলে ফ্লুইড, আর আরেকটা হচ্ছে সলিড আর কি। তাহলে আমাদের এখনকার যে আলোচনা, কিছু লিকুইডের জন্য, কিছু গ্যাসের জন্য, কিছু দুইটার জন্যই আর কি। এই আলোচনাটা এখন যেটা আলোচনা করছি স্টোকস ল, সেটা ইজ অ্যাপ্লিকেবল ফর ফ্লুইড, বোথ ফ্লুইড, অর্থাৎ লিকুইডের জন্য এবং গ্যাসের জন্য। তাহলে চারিদিকে কি আছে, বাতাস আছে, তার ধর্ম হচ্ছে উপরের দিকে উঠে যাওয়া, এবং ঠিক সেই কারণে প্যারাশুটটা কিন্তু ফুলে কি আছে, উপরের দিকে ফুলে আছে আর কি। অন দা আদার হ্যান্ড, প্যারাশুট যে কাপড় দিয়ে তৈরি, ঠিক আছে, প্যারাশুট যে কাপড় দিয়ে তৈরি, যেসব দড়ি টড়ি আছে, ইনস্ট্রুমেন্ট আছে, এই ব্যক্তির ভর, সবগুলোই কিন্তু অ্যাকর্ডিং টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি চাই হচ্ছে তোমার নিচের দিকে নামতে। তাইলে একটা চাই উপরের দিকে তুলতে, আর একটা চাই নিচের দিকে নামতে, ঠিক আছে। তাইলে এখানে কি হচ্ছে, তোমার যখন দুইটা সেম হয়ে যাচ্ছে, বাধাপ্রাপ্ত বল এবং নিচের দিকে ডাউনওয়ার্ড বল যেটা সেম হয়ে যাচ্ছে, তখন কি করবে জানা, তখন সেটা কেবলমাত্র একটা কনস্ট্যান্ট বেগে, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট বেগে সেটা নিচের দিকে নামতে থাকবে, যেটাকে আমরা টার্মিনাল ভেলোসিটি বা প্রান্ত বেগ বলতেছি আর কি, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে প্যারাশুট ল্যান্ডিং এর ক্ষেত্রে কিন্তু ওইটাই হয়, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে নিচের দিকে নামে একজন রাইডার। সো এই ঘটনাটাকেও আমরা কিন্তু ওই ফ্লুইড ডিনামিক্স এর ওই ঘটনাটা দিয়েই ব্যাখ্যা করব, ব্যাখ্যা করি, ঠিক আছে। এবং আমরা এই ঘটনাটাকেও স্টোকস ল দিয়ে ব্যাখ্যা করতে পারি। তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, এই প্রশ্নটা আমি গতবার করছিলাম, গতবার যারা তোমাদের বড় ভাই ছিল তাদের ফাইনাল টাইমে পরীক্ষাতে ছিল যারা, আমি এগুলো বলতেছি বিকজ আসলে ভুল তো স্টুডেন্টরা করে, আনসার দিয়ে দিয়ে মনে করে যে আর কি একটা হয়ে গেছে আর কি, হ্যাঁ, এটা 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 একটা সমস্যা, হ্যাঁ এটা খুব বেশি সমস্যা। আমি তোমাদের একটু, এটা তো পড়াই দিব, সমস্যা নেই, আমার এখনো আধা ঘন্টা সময় আছে। তো আমি তোমাদের যেটা দেখাতে চাচ্ছি সেটা একটু দেখাই নি, তারপরে পড়াই দিচ্ছি। পুরো কোশ্চেন দেখাচ্ছি না, জাস্ট যে পার্টটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, কারণ এখান থেকে ওইসব পুরো কোশ্চেন দেখলেও কি তোমরা চাইলেই তো কালেক্ট করতে পারতেছো, বড় ভাইদের কাছে তো আছে। তো এখানে একটা প্রশ্ন ছিল আমাদের, ঠিক আছে, যে ইন দা আই অফ ফ্লুইড ডিনামিক্স এর চোখে, ঠিক আছে, এক্সপ্লেন হাউ ওয়ান ক্যান ল্যান্ড সেফলি ফ্রম এ প্লেন বাই ইউজিং প্যারাশুট। তাহলে একজন প্যারাশুট থেকে কিভাবে সেফলি ল্যান্ড করতে পারে সেটা এক্সপ্লেন করো। এটা ছিল হচ্ছে তোমার একটা কোশ্চেন, ফ্লুইড ডিনামিক্স ইউজ করে এটা ব্যাখ্যা করতে। আমি কিন্তু শুরুতেই লিখে দিছি ইন দা আই অফ ফ্লুইড ডিনামিক্স, তোমাকে ব্যাখ্যা করতে হবে ডেফিনেটলি ফ্লুইড ডিনামিক্স এর ভাষাতে, ঠিক আছে, এটা আমার এক্সপেকটেশন ছিল আর কি। এখন
ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম কি করছে তোমাদের আমি একটা আনসার দেখাই, যে কোনো র্যান্ডমলি একটা খাতা ম্যাক্সিমামের ক্ষেত্রে, মানে আসলে যে ফ্লুইড ডিনামিক্স বলছি এই জিনিসটা যেন বুঝেই নাই অথবা বুঝতে চায় না, ইগনোর করছে। এটা এটা হলো খুব দুঃখজনক। এই যে দেখো, এটা একটা খাতা, মনে করি কি লিখছে, হোয়াইল ল্যান্ডিং ফ্রম এ প্লেন উইথ এ প্যারাশুট, দ্য কি cloth part of the parachute, which is called canopy, acts a fluffy body resisting a moving flow and change its shape rapidly response to the surrounding flow fluid, the airflow that generates the, মানে এগুলো লিখছে। কেউ কেউ এটাতে দাও এমনি মনে হয় কিছু, এই যে এখানে দেখো কি লিখছে, প্যারাশুট ল্যান্ডিং প্রেজেন্ট কি ফল, আমি পড়তেও পারতেছি না ঠিক মতো, যাই হোক, প্রেজেন্ট ইনজুরিস, এই যে লেগ হিপস এগুলোতে, আপার বডি এগুলোতে ইনজুরি হতে পারে, এই সে হাবি জাবি এগুলো লিখছে। আমি চাইলাম কি, বলে কি যে আমি কি বলি আর আরেকজন কি বলে, সারিন্দা কি গায় না কি যেন একটা কথা আছে, একটা ওরকম হয়ে গেল, ঠিক আছে। আমি কিন্তু শুরুতে পরিষ্কার লিখে দিছি যে ভাই তুমি লিখবা হচ্ছে অবশ্যই ফ্লুইড ডিনামিক্স এর ভাষায়, ফ্লুইড ডিনামিক্স দিয়ে ব্যাখ্যা করবা। হ্যাঁ কি করছে যে তোমার গুগলে সার্চ করছে, যা পাইছে একটা লিখে দিছে, ডিউরিং প্যারাশুট ল্যান্ডিং ফল দ্য জাম্পার্স লেগস আর স্লাইটলি বেন্ড, হ্যাঁ তাদের পা নাকি বাঁকা করতে হবে, অ্যাট দ্য নি। হ্যাঁ কি লিখছে, মানে প্যারাশুট রাইজেস মে বি গ্র্যাব হাবি জাবি, যাই হোক, মানে ফ্লুইড ডিনামিক্স এর কোনো কথা নাই, এই একই জিনিস ওখানেও লিখছে এখানে, এটা তো একটু পড়া যাচ্ছে আর কি। হ্যাঁ, প্যারাশুট ল্যান্ডিং ফল প্রিভেন্ট ইনজুরিজ টু ফেল্ট অ্যাঙ্কেলস লেগ হিপস আপার বডি হাবি জাবি। তো আমি তো এগুলো চাইনি, ঠিক আছে, ন্যাচারালি আমি এগুলোতে কোনো মার্কসও দিইনি, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে এরকম প্রশ্ন হয় এবং তোমরা যদি এরকম আনসার করো তাহলে এগুলো আসলে ভুল আনসার। আমি চাচ্ছি কি, আর তোমার এখানে আনসারটা দেওয়া হচ্ছে কি, তাহলে আমি চাচ্ছি যে তুমি এগুলো বলবা, কি বলবা যে আমি কিন্তু ওদের ক্লাসে পড়াইছি, তোমাদের চাইতে হয়তো আরো ভালো করে পড়াইছি, যেহেতু ক্লাসে আমি বুঝাইছি জিনিসগুলা। তারপরে আসলে ওদের বেশি দোষ নাই, মাঝখানে একটা এক মাস দেড় মাস গ্যাপ থাকার কারণে পরীক্ষা দেওয়াতে অনেকে ভুলে গেছে আর কি। গতবার সবচেয়ে পরীক্ষা আগডুম বাগডুম হয়েছে, একদম বেশি, মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই আনসার দিছে যে প্রশ্নের সাথে আনসারের কোনো মিল নাই, বেশি একদম একদম আনসার হয়েছে অটাম 19 ফাইনালে, প্রথম অনলাইনে হওয়াতে প্লাস এক দেড় মাস পরে হওয়াতে পোলাপান পড়াশোনা থেকে অনেক দূরে ছিল মেবি। তো আমি যদি ওই কোশ্চেনটা তোমাদের আবার রিপিট করি ফর এক্সাম্পল, কথার কথা, তাহলে তুমি কি আনসার দিবা? তুমি আনসার দিবা যে এই যে যেটা বললাম যে বডি লিকুইড, সরি, মানে জাম্পারের বডি প্লাস প্যারাশুটের বডি, এটার ডিরেকশন থাকবে হচ্ছে ডাউনওয়ার্ড। এই কার শব্দ হয় বারবার, খেয়াল রাখো না কেন? রিয়াজুল বারি খান ভাই, কি রে ভাই, রেজাউল বারি খান। ওকে, সো তারপরে হচ্ছে যে তোমার প্যারাশুটের মানে যে বাতাসটা আটকে থাকে তার ডিরেকশন থাকে হচ্ছে আপওয়ার্ড, উপরের দিকে। সো দুইটা ডিরেকশন যখন সেম হবে তখন কি হবে, সেটা একটা ফিক্সড ভেলোসিটিতে পড়তে থাকবে, যেটাকে আমরা টার্মিনাল ভেলোসিটি বলি। এবং এই জন্য সে এমন মনে হবে যেন সে মানে একটা নির্দিষ্ট বেগে খুব আস্তে করে ভূমিতে পড়ে গেল, যাতে তার আসলে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। মূল কথা হলো তোমাকে এই টার্মিনাল ভেলোসিটির ভাষাটাকে এক্সপ্লেন করতে হবে, এবং এরকম ইনফরমেশনও তুমি পাবা, কিন্তু সেটা সার্চ করতে হবে। এখন ওরা যে কোত্থেকে এটা পাইছে আমি জানি না, তবে ম্যাক্সিমাম এটা লিখছে, দুই একজন সঠিক লিখছে অবশ্য, এখন আমার মনে নাই কোন খাতাটাই ঠিক ছিল, সো এটা দেখাইতে একটু ডিফিকাল্ট। তাহলে আমরা এগুলো ডিসকাস করলাম যে হোয়াট ইজ টার্মিনাল ভেলোসিটি, তাহলে এটা যে লিকুইডের মধ্যে দিয়ে নামাও টার্মিনাল ভেলোসিটি, প্লাস এই যে বাতাসের মধ্যে দিয়ে নামাও যে ঘটনা সেটাও টার্মিনাল ভেলোসিটি, সো দিস ইজ সেম। এখন এই যে রেজিস্টিভ ফোর্স যেটা আমরা বললাম ভিসকসিটি ডিসকাস করার জন্য, এইটা ডিপেন্ড করতেছে কিসের উপর, বলছে রেডিয়াস অফ দ্য বল, ঠিক আছে।
বলের রেডিয়াসের উপর ডিপেন্ড করছে, টার্মিনাল ভেলোসিটি ভি এর উপর ডিপেন্ড করতেছে, এবং কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি ইটার উপর ডিপেন্ড করছে। বেসিক্যালি আর ভি এবং ইটার উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমরা বলছি এফ ইজ ইকুয়াল টু, বেসিক্যালি শুরুর লাইনটি এরকম যে এফ ইজ প্রপোর্শনাল টু আর ভি ইটা। তাহলে তারপরে আমরা একটা কনস্ট্যান্ট নিছি, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটাকে আমরা এখানে হচ্ছে তোমার বলতেছি কে। সো এফ ইজ ইকুয়াল টু কে আর ভি ইটা। এখন এই যে উপরে এ বি সি লিখছি যেটা, এটা হচ্ছে বেসিক্যালি পাওয়ারটাকে সেম দেখানোর জন্য আর কি, মানে তোমার ওই যে পরবর্তী লাইনে কাজে লাগানোর জন্য বেসিক্যালি। এন্ড কে যেহেতু কনস্ট্যান্ট, তার কোনো ডাইমেনশন নাই, মাত্রা নাই। এফ এর মাত্রা আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2, আর এর মাত্রা আমরা জানি এল, হ্যাঁ সরি, আর তোমার ভি এর মাত্রা আমরা জানি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, এবং ইটার মাত্রা আমরা দেখলাম এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। তাহলে এটার পাওয়ার এ, এটার পাওয়ার বি, এটার পাওয়ার সি। আমরা যদি একত্রীকরণ করি তাহলে আমরা পুরা ডান দিকে দেখছি এম আছে শুধু এক জায়গায়, তার পাওয়ার ছিল সি, সো এম এম টু দি পাওয়ার সি। এল 3 জায়গায় আছে, এখানে এল, এখানে এল, দ্যাট ইজ এল টু দি পাওয়ার 2 হলো, বা এ প্লাস বি হলো, আর এখানে হচ্ছে মাইনাস এল টু দি পাওয়ার -1, দ্যাট ইজ মাইনাস সি। তাহলে এল টু দি পাওয়ার হলো এ প্লাস বি মাইনাস সি। আর টি আছে লাস্ট 2 জায়গায়, এখানে মাইনাস বি, এখানে মাইনাস সি, সো মাইনাস বি মাইনাস। আর বাম দিকে আছে কি এম এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -2। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এম টু দি পাওয়ার যেহেতু 1, সো এম টু দি পাওয়ার সি মানে 1, সো সি ইজ ইকুয়াল টু 1, ডাইরেক্ট লিখে দিলাম সি ইজ ইকুয়াল টু তাহলে 1। এরপরে আসো টি এর টিটা লিখছে, টি এর পাওয়ার এখানে হচ্ছে মাইনাস বি মাইনাস সি, আর এখানে হচ্ছে -2, সো মাইনাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা বলতে পারি যে মাইনাস মাইনাস কেটে গেল, বি প্লাস সি ইজ ইকুয়াল টু 2, তাহলে বি ইজ ইকুয়াল টু 2 মাইনাস সি। সো বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এরকম যে 2 মাইনাস সি। এখন সি এর মান কত 1, সো 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1, সো এগেইন বি এর মানও হচ্ছে আমাদের 1। এন্ড ফাইনালি এল এর পাওয়ার এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, সো এ প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 1। এখন আমরা তাহলে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু 1 প্লাস সি মাইনাস বি, 1 প্লাস সি মাইনাস বি। এখন সি এর মানও হচ্ছে 1, বি এর মানও হচ্ছে 1, তাহলে সি মাইনাস বি বেসিক্যালি 0 থেকে গেল 1, সো again a is equal to 1। তার মানে এই এ বি সি সবগুলোর মান যদি 1 হয়, ঠিক আছে, তাহলে এই মানটা যদি আমাদের এই ইকুয়েশনে আমরা পুট করি, বসাই, এই শুরুর যে ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশনটা, এর মান এ মান 1, বি এর মান 1, সি এর মান 1, তাহলে ডাইরেক্ট আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু কে আর এটা ভি। এটাকে আমরা বলতেছি প্রমাণ, ডাইমেনশন দিয়ে প্রমাণ আর কি, ঠিক আছে, ইউজিং ডাইমেনশন, মাত্রা, বাংলাতে বলে মাত্রা, যাই হোক ডাইমেনশন। এখন আমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারবো যে তোমার কে এর মান 6 পাই। এটা অবশ্য খুব সহজ এক্সপেরিমেন্ট, আমরা ইউনিভার্সিটিতে করছি, কিন্তু তোমাদের এখানে তো আসলে মানে ফিজিক্স তো মেইন কোর্স না, এই জন্য হয়তো সব এক্সপেরিমেন্ট করানো হয় না। তো যাই হোক আমরা এটা দেখতে পারবো যে কে এর মান 6 পাই, তাহলে এই মান বসাইলে আমরা পাচ্ছি 6 পাই আর এটা ভি। এটা হচ্ছে আমাদের স্টোকস লর মাধ্যমে ক্যালকুলেশন করা কি বল, ঠিক আছে, যেখানে তোমাকে কোএফিসিয়েন্ট ভিসকসিটি, রেডিয়াস অফ বল এবং হচ্ছে তোমার ভেলোসিটি জানতে হবে, সেক্ষেত্রে তুমি ফোর্স ক্যালকুলেট করতে পারবা। এখন এখানে বলছে যে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি অফ এ লিকুইড ক্যান বি ডিটারমাইন্ড বাই ইউজিং স্টোকস ফর্মুলা। এখান থেকে তুমি সেটা ইউজ করতে পারো। সেটা কিভাবে, জাস্ট ফর্মুলাটা যদি তুমি উল্টাই দাও এবং আরো কিছু যদি তুমি মান জানো তাহলে আরো ইজিয়ার। বলছে রেডিয়াস অফ দ্য বল তো আমরা জানি, টার্মিনাল ভেলোসিটি জানি, ভিসকসিটি জানি। যদি ধরে নিই যে ডেনসিটি অফ দ্য বল হচ্ছে রো এবং ডেনসিটি অফ দ্য লিকুইড হচ্ছে সিগমা, ন্যাচারালি আমরা বুঝতে পারছি যে বলটা যেহেতু সলিড জিনিস দিয়ে তৈরি, কি জিনিস দিয়ে তৈরি, সলিড, এবং লিকুইড তো লিকুইড, তাহলে লিকুইডের ডেনসিটি সলিডের চাইতে ইউজুয়ালি কম হওয়ার কথা, ঠিক আছে, পারদ ছাড়া, মার্কারি ছাড়া, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে পার্থক্য করার জন্য অলওয়েজ আমরা রো মাইনাস সিগমা লিখবো, কারণ ধরে নিচ্ছি যে রোর মান বেশি। তাহলে আমরা বলছি নেট ওয়েট অফ দ্য বল
4/3 পাই আর কিউ রো জি। এটা একটু ভেঙে বললি, যদিও গতদিন এটা বলছিলাম যে ওয়েট সমান হচ্ছে mg, ঠিক আছে না? mg, ওয়েট সমান হচ্ছে mg, আর m সমান হচ্ছে কি রো ইজ ইকুয়াল টু m বাই ভি, তো তাহলে m সমান হচ্ছে রো ভি, রো ভি জি, ঠিক আছে। এখন আসো যে এই 4/3 পাই আর কিউব, এটা তো একটা বলের হচ্ছে আয়তন, বলের শেপ হচ্ছে তোমার স্ফেরিক্যাল মানে গোলাকার, তাহলে তার আয়তন হলো ভি এর মান হলো 4/3 পাই আর কিউব, এটা ঠিক আছে। আর রো এর জায়গায় এখানে হচ্ছে নেট রো, অর্থাৎ দুইটার মধ্যে ডেনসিটির যে পার্থক্য, অর্থাৎ রো মাইনাস সিগমা যেটা, এটা ঠিক আছে, এবং জি এর জায়গায় জি, তাহলে বেসিক্যালি এটাকে আমরা ওয়েট বা ভর ওজন বলতে পারি, নেট ওয়েট অফ দ্য বল। আর আপওয়ার্ড ফোর্স আমরা কি পাইলাম 6 পাই আর ইটা ভি, তাহলে ফোর্স ইজিক্যাল টু আমরা জানি এমজি, তাই না? এফ ইজিক্যাল টু আমরা জানি এমজি, তার মানে এখন এই কনসেপ্ট থেকে আমরা এই এক্সপ্রেশনটা আর এই এক্সপ্রেশনটা সেম করতে পারি। আমরা বলছি 6 পাই আর ইটা ভি সমান লিখতে পারি 4/3 পাই আর কিউ রো মাইনাস সিগমা জি, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। এখন দেখো এই যে এখানে আর ছিল আর এখানে আর কিউব ছিল, সেখান থেকে এলো আর স্কোয়ার থাকলো এখন, আর এখানে পাই ছিল, এখানে পাই ছিল, এখানে আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে মনে করো যে তোমার 4 ছিল, এখানে 2 থাকলো, আর এখানে 6 ছিল, এখানে 3 থাকলো, 2 দিয়ে যদি কাটি তাহলে 3 3 9 হলো নিচে। আর এখানে তোমার আমরা যদি ইটা নির্ণয় করতে চাই, নিচে হলো 3 3 9, হুম। আর এখানে এই যে ভি ছিল, ইটা এবং ভি ছিল, ঠিক আছে, দেখতে পাচ্ছ একটা বেঁচে ছিল ইটা এন্ড ভি, তাহলে ভিটা যদি নিচে নেমে আসে তাহলে 9v, আর উপরে থাকবে হচ্ছে 2 আর স্কোয়ার রো মাইনাস সিগমা জি, তাহলে এটা হচ্ছে তোমার কি নির্ণয় করা ফর্মুলা, কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি নির্ণয় করার ফর্মুলা, আর এটা হচ্ছে কি নির্ণয় করার ফর্মুলা, টার্মিনাল ভেলোসিটি নির্ণয় করার ফর্মুলা, ঠিক আছে। ভি ইজ ইকুয়াল টু 2 আর স্কোয়ার রো মাইনাস সিগমা জি বাই 9 এটা, আর এটা হচ্ছে কি নির্ণয় করার ফর্মুলা, ফোর্স নির্ণয় করার ফর্মুলা। তাহলে তোমার এই কি নির্ণয় করতে বলছে সেটার জন্য তোমাকে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যেমন মনে করো তোমার দুইটা লিকুইডের ডেনসিটি দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে বলের, সরি দুইটা লিকুইডে বলছে, একটা বল একটা লিকুইডের ডেনসিটি দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে বলের, এবং টার্মিনাল ভেলোসিটি দেওয়া আছে। তাহলে তোমার নির্ণয় করতে হবে কি ইটা, তাহলে তুমি এই ফর্মুলা ইউজ করবা। যদি ইটা দেওয়া থাকে বা কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি দেওয়া থাকে, টার্মিনাল ভেলোসিটি নির্ণয় করতে হলে তাহলে তুমি ইকুয়েশন বের করবা। যদি ইটা এবং ভি দুইটাই দেওয়া থাকে, আরও দেওয়া থাকে এবং ফোর্স নির্ণয় করতে পারে, তাহলে ডাইরেক্ট তুমি এই ফর্মুলা ব্যবহার করবা। সো কি নির্ণয় করতে বললো সেটার উপর ইউজ করে তুমি ফর্মুলা ব্যবহার করতে পারো। এখানে একটা এক্সাম্পল আছে, দেখো যে ফাইন্ড দা লিমিটিং ভেলোসিটি, লিমিটিং ভেলোসিটি মিন্স টার্মিনাল ভেলোসিটি, একই জিনিস, ঠিক আছে। তাহলে এই যে ডায়ামিটার, এত ডায়ামিটার থাকলে রেডিয়াস নির্ণয় করা কোনো ঘটনা না, ডেনসিটি অফ ওয়াটার, কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি সব দেওয়া আছে। তাহলে তোমার এই যে এই ফর্মুলাতে সিম্পলি বসাই দাও, ঠিক আছে, ফর্মুলাতে বসাই দাও। এটা এখানে একটু সিস্টেম করছে, এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তুমি দেখবা যে কি সিস্টেম করছে, আমি এগুলো নিয়ে এত কথা বলবো না, বাট এই ফর্মুলাটাই সিম্পলি একটা অ্যালজেব্রা এই ক্যালকুলেশন মানে সিম্পলিসিটি করার জন্য একটু করছে আর কি, যাই হোক।